আখাউড়ায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ভারতীয় আগ্রাসন বিরোধী লং মার্চ। বুধবার বিকালে আখাউড়ায় পৌঁছায় নেতাকর্মীদের গাড়িবহর। সিলেট, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল থেকেও বিপুল নেতাকর্মী যোগ দেন সেখানে। এদিকে রাজধানীতে এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশে কেন্দ্রীয় নেতারা স্বৈরাচারকে পুনর্বাসন চেষ্টার নিন্দা জানান। আখাউড়া অভিমুখে এই লং মার্চের ঘোষণা ছিল আগেই। এজন্য বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর হয় পুরো এলাকা। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনের সমাবেশে স্বৈরাচারীদের পুনর্বাসনের চেষ্টার নিন্দা জানান নেতারা। গণতান্ত্রিক সমাধান থাকবে, গঠনমূলক সমাধান থাকবে ছাত্র সংগঠনগুলোর মাঝে, কিন্তু এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। যারা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে প্রেরণা দিয়েছেন, পরবর্তীতে দেশ রক্ষার প্রেরণা দিয়েছেন, তাদের সন্তান হচ্ছে এরা। ওরা মৃত্যুর উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। সকাল ৯টায় কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লং মার্চের গাড়িবহর নারায়ণগঞ্জ নরসিংদী পার হওয়ার সময় মহাসড়কের দুপাশে জড়ো হন নেতাকর্মীরা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেন নানা স্লোগান। বিকাল ৪টায় আখাউড়া স্থল বন্দরে পৌঁছায় লং মার্চ। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা জড়ো হন বন্দরের ট্রাক ইয়ার্ড মাঠে। সেখানেও একটি সমাবেশ করে বিএনপি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই। আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে রাষ্ট্রকে প্রতিবেশীকে চিন্তা করি। বিএনপির এই কর্মসূচি ঘিরে আখাউড়া স্থল বন্দরের নিরাপত্তা জোরদার করে প্রশাসন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও শাস্তি দেয়া হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বলেন, ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় তালিকা থেকে সরে গেলে সাধারণ ক্ষমা পাবে। মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, তালিকায় ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবী রয়েছে। এ সংখ্যা আর বাড়বে না। ১২.৫ বছরের কম বয়সী যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদের বাতিল করা হবে। দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর, কিন্তু এখনো মুক্তিযোদ্ধার তালিকা কাটাছেঁড়া হচ্ছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করা হচ্ছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞাও পরিবর্তন করছে অন্তর্বর্তী সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, বর্তমানে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২,০৮,০৫০ জন। এর মধ্যে ১২.৫ বছরের কম বয়সী রয়েছে ২,১১১ জন। মামলা নিষ্পত্তি হলে তাদের বাদ দেয়া হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে সরে যাওয়ার সুযোগ দেয়া হবে বলে জানান তিনি। একটা ইন্ডেমনিটিও হয়তো দেব, যে যারা অমুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। আর যদি আমরা সেটা না হয় তাহলে আমরা যেটা বলেছি যে এই যে প্রতারণার দায়ে আমরা তাদেরকে অভিযুক্ত করব। উপদেষ্টা বলেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন ৮৯,২৩৫ জন। মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যারা সুবিধা নিয়েছেন তাদের বিচার করা হবে। মুক্তিযোদ্ধার যে সূত্র, সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার। এই জন্য এটা আইন সংশোধনের প্রয়োজন আছে। এটা উপদেষ্টা কাউন্সিলে এই বিষয়টা উত্থাপন হবে। তারা যেটার সিদ্ধান্ত নির্ণয় করে দেবেন, ওই অনুসারেই আমরা শ্রেণীবিন্যাসগুলো করতে পারবো। এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বর্তমানে রাজাকারের তালিকা তৈরি করা সম্ভব নয়। রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত ফিরিয়ে না দিলেও শেখ হাসিনার অনুপস্থিতিতেই ট্রাইব্যুনালে হতে পারে তার বিচার। গণহত্যা প্রশ্নে যাওয়া যেতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতে। সকালে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন রাষ্ট্রপক্ষের পরামর্শক টবি ক্যাডম্যান। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, প্রয়োজনে আসামিপক্ষ বিদেশি পরামর্শক নিয়োগ দিতে পারবে। জুলাই আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ
ট্রাইব্যুনালে চলছে আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের বিচার। সেখানে রাষ্ট্রপক্ষকে সহায়তা দিতে বিশেষ পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে গণমাধ্যমকে জানান, বিচার কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট তিনি। বলেন, ভারতের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শেখ হাসিনার বিষয়ে পদক্ষেপ নেয়া, তবে তার অনুপস্থিতিতেও বিচারের সুযোগ আছে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আশা করছি তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। তবে সেটি না হলেও তার অনুপস্থিতিতেই বিচার চলবে। টবি ক্যাডম্যান আরও বলেন, যেসব দেশ মৃত্যুদণ্ড সমর্থন করে না, বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় রেখে আলোচনা চলছে তাদের সঙ্গে। প্রয়োজনে ট্রাইব্যুনালের আইনে আরও সংশোধনের সুযোগ আছে। ট্রাইব্যুনালে বিচার চলছে আন্তর্জাতিক মানদণ্ড মেনে। যেসব দেশ মৃত্যুদণ্ড সমর্থন করে না, বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় রেখে আলোচনা চলছে তাদের সঙ্গে। প্রয়োজনে ট্রাইব্যুনাল আইনে আরও সংশোধনীর সুযোগ আছে। পরে চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে। ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন, সহযোগিতা করবেন, যাতে দুনিয়ার কাছে একটা গ্রহণযোগ্য বিচার হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়। সেই ব্যাপারে তিনি সব ধরনের তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রী সহ 50-এর বেশি নেতা, আমলা, সামরিক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় স্বার্থ সামনে রেখে পরবর্তী সম্পর্ক চলমান থাকবে। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি, বার্ডের লালমাই অডিটোরিয়ামে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন ভারত থেকে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান বন্ধ করেন সে বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে। ভোটার হালনাগাদ শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করা হবে বলেও জানান এলজিআরডি উপদেষ্টা। ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। সাইবার নিরাপত্তা আইন নিয়ে বিতর্ক ঘোচাতে আইন সংশোধনের দাবি উঠেছে অনেকবার। সম্প্রতি সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, বাকস্বাধীনতার জন্য হুমকি এমন দুটি ধারা বাদ দেয়া হলেও জামিন অযোগ্য ধারা ও পরোয়ানাবিহীন গ্রেপ্তারের মতো বিতর্কিত বিষয় রয়ে গেছে। প্রথমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, পরে ডিজিটাল নিরাপত্তা আর সবশেষ সাইবার নিরাপত্তা আইন 2023। বারবার ধারা আর নাম পাল্টালেও আইন নিয়ে বিতর্ক কখনোই কমেনি। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতায়, যার অধিকাংশ ভুক্তভোগী সাংবাদিক ও রাজনীতি সংশ্লিষ্টরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাকস্বাধীনতা নিশ্চিতে এ আইন বাতিলের দাবি ওঠে, যার প্রেক্ষিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া প্রকাশ করে সরকার। সাইবার সিকিউরিটি আইনে ছিল মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, জাতীয় সঙ্গীত ও পতাকা সম্পর্কে বিদ্বেষের দণ্ড এবং মানহানিকর তথ্য প্রচারের দণ্ডের মতো বিতর্কিত ধারা। খসড়ায় এগুলো বাদ গেছে। বেশ কয়েকটা সেকশনে শাস্তিটাও কমিয়ে দিয়েছে। 3 বছরেরগুলো 2 বছর, 5 বছরেরগুলো 3 বছর, প্লাস অনেক পেনাল্টি, ফাইন্যান্সিয়াল পেনাল্টি যেগুলোর কথা বলা ছিল ওটাও কমিয়ে দিয়েছে। 1 কোটিটা 50 লাখ, 10 লাখেরটা 5 লাখ। তবে জামিন অযোগ্য ধারা 4টি থেকে বেড়ে হয়েছে 7টি, যেখানে রয়েছে সাইবার স্পেসে প্রতারণা, সন্ত্রাস বা ব্ল্যাকমেইলের মতো অপরাধ। সন্দেহের বশে বিনা পরোয়ানায় আটকের সুযোগও রয়েছে। আইনশৃঙ্খলা সদস্য যদি মনে করেন একটা অপরাধ সংঘটিত হবে বা হতে পারে, তাতেও আটক করতে পারবেন। দুঃখজনক হচ্ছে সেই বিষয়টা এখনও রয়ে গেছে। কাজেই এই আইনশৃঙ্খলা বাহিনীকে এই রকম ক্ষমতা দেওয়াটা আসলে এই সুযোগ থাকা অর্থে হচ্ছে এটা অপপ্রয়োগের একটা সুযোগ রয়ে গেল।
নতুন যুক্ত হয়েছে অনলাইন জুয়ার অপরাধ। সাইবার আইনের বিচারের জন্য স্বতন্ত্র সংস্থা গঠনের আহ্বান বিশ্লেষকদের। ওভারসাইট বডি হিসেবে যে কর্তৃপক্ষ তৈরি করা হবে সেটি হবে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সরকারই কিন্তু সবচেয়ে বেশি আপনার সাইবার সিস্টেমকে ব্যবহারকারী কর্তৃপক্ষ বা সংস্থা। হ্যাঁ, তারাই যদি এটাকে অপব্যবহার করে তাহলে তারাই যদি আবার ওভারসাইট বডি হয়, নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে স্বার্থের দ্বন্দ্ব থেকে গেল। খসড়াটি চূড়ান্ত হলে অধ্যাদেশ জারি করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার এলে যা পরিণত হবে আইনে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় 12টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাৎসরিক 15% বেতন বৃদ্ধির দাবিতে বুধবার আশুলিয়ার নরসিংহপুর সহ আশপাশের এলাকার কারখানায় প্রবেশ করে কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। এদিকে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, পতিত সরকারের লোকজন কিছু রাষ্ট্রের মদদে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে। সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট 4% বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে 15% বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। অব্যাহত শ্রমিক আন্দোলন ও কর্মবিরতির মুখে আশুলিয়ার কারখানাগুলোতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশ বলছে, শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে না, তবে বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কাজ বন্ধ রেখেছে। এদিকে আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা বলেন, পতিত সরকারের লোকজন পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করে চলেছে। আরএনজি সেক্টরে, কারণ এটা একটা ঈর্ষণীয় ছিল। এখন এটা যেহেতু একটা সরকার পতিত হয়েছে, তারাও এর সাথে জড়িত হয়ে, তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে। দেশের পোশাক খাতকে টার্গেট করে করা ষড়যন্ত্রে শ্রমিকরা না বুঝেই জড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য উপদেষ্টার। কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে না শুনে করছে। কোনো জিনিসটি কোনো একটা এগ্রিমেন্ট হলে তার কিছুক্ষণ পরে বলে না, এটা মানি না। এই কয়েকদিন আগে রিজলভ করলাম 9% অ্যাডভান্স দিয়ে, না 9% ইনক্রিমেন্ট দিয়ে রাজি হলো। আজকে শুনলাম যে না, 9% হবে না, 15% হতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকারের লোকজনের 5 আগস্ট পরবর্তী অপতৎপরতা রুখতে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে বলে তাগিদ দেন নৌ পরিবহন উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাপানের কোনো কোম্পানি বাংলাদেশ থেকে সরে যায়নি বলে জানিয়েছেন বিদায়ী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে একথা জানান তিনি। রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের পূর্ণ সমর্থন থাকবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শান্তি ও স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা সহ 3টি ভিত্তি আরও দৃঢ় করা হবে বলেও জানান কিমিনোরি। এছাড়া বর্তমান সরকারের সংস্কার উদ্যোগেও তার দেশের সমর্থন রয়েছে। এ সময় বাংলাদেশের উন্নয়নে অবদানের জন্য জাপানের জনগণকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার নিশ্চিতে ট্রাইব্যুনাল আইন সংশোধন এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে সন্তোষ জানিয়েছে তুরস্ক ভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দল। একই সাথে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় প্রসিকিউশন টিমের সাথে বৈঠকে একথা জানান তারা। এর আগে ট্রাইব্যুনালের 3 বিচারপতির সাথে সাক্ষাৎ করে 15 সদস্যের প্রতিনিধি দল দেখা করে। প্রসিকিউটররা জানান, তুরস্কের প্রতিনিধি দলে যারা রয়েছেন তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিভিন্ন মামলা পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত নেতাদের বিচার নিয়ে প্রশ্ন তোলে এরদোয়ান সরকার। তখন তুর্কি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সফর করেছিলেন এই প্রতিনিধি দলের কয়েকজন। তবে তাদেরকে সে সময় ট্রাইব্যুনালে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়। ওর মধ্যে 2 জন ছিল যারা আগে যখন ট্রাইব্যুনাল ছিল ওনারা ভিজিট করতে আসার পর ওনাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি এবং অ্যারেস্ট করতে চেয়েছিল এই ট্রাইব্যুনাল। 5 আগস্টের পূর্বে যে ঘটনাগুলো ঘটেছে আমরা বিস্তারিত বিবরণ তুলে ধরেছি। প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছে এবং প্রায় 30,000 মানুষকে আহত করা হয়েছে। তারা আমাদের বলেছেন একটি স্বচ্ছ এবং ফ্রি এবং ফেয়ার ট্রায়াল যাতে প্রতিষ্ঠিত হয় সে বিষয়ে তারা গুরুত্ব দিয়েছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি
যে আসামি পক্ষ সমান সুযোগ সুবিধা পাবে। সংবিধানে বিচার বিভাগ নিয়ে সংস্কারের বিষয়ে সংস্কার কমিশনের কাছে মতামত দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বুধবার বিকালে সুপ্রিম কোর্টে তার সঙ্গে দেখা করেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। এ সময় ন্যায় বিচার নিশ্চিতে নিজের বিভিন্ন পদক্ষেপের কথাও সংস্কার কমিশনকে জানান প্রধান বিচারপতি। বৈঠক শেষে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে প্রস্তাব তৈরি করেছেন তারা। এ নিয়ে আলাদাভাবে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গেও বৈঠক হয়েছে। এখন পর্যন্ত 50,000-এর বেশি মানুষ ওয়েবসাইট ও ইমেইলে মতামত দিয়েছেন। এছাড়া জরিপ হয়েছে 64 জেলায়। সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়ে সহযোগিতা করায় রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানান আলী রিয়াজ। আমরা কিছু জিনিস ভাবছি কমিশন হিসেবে, কমিশনের সদস্যরা আমরা তো সংবিধানের যে অংশগুলো বিচার বিভাগ সংশ্লিষ্ট সেগুলোকে বিবেচনা করছি, সেগুলোর কিছু কিছু সংস্কারের কথা তো আছে। ইতিমধ্যে প্রধান বিচারপতির পক্ষ থেকেও কিছু সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। তার বাইরে জুডিশিয়ারির যেই সংস্কারের যে কমিশন, সেই কমিশন কাজ করছে, তাদেরও প্রস্তাব আছে। দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, যারা রাষ্ট্রের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়বেন তিনি। এ সময় সর্বস্তরে বৈষম্য দূর করার প্রত্যয় জানান আব্দুল মোমেন। বুধবার বিকেল 3:30টায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। এরপর কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করেন তারা। 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক চেয়ারম্যান। জানান, দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয়, তবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবেন তিনি। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেরকম প্রতিশ্রুতি দেওয়া বোধহয় ঠিক হবে না, কিন্তু আমরা যাতে আমাদের সাধ্যমতো কাজ করতে পারি সেটি আমাদের দেখতে হবে। 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের হিসাব দেয়া এবং জনসম্মুখে তা প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিতের কথাও জানান দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান। রাজনৈতিক বিবেচনায় মামলা হয় কিসের উপরে? মামলা হয় অপরাধের উপরে। তাহলে রাজনৈতিক বিবেচনায় মামলা হওয়ার সুযোগ কোথায়? অপরাধী যদি অপরাধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে মামলা হবে, সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা আসা বা না আসার কোনো প্রশ্ন আসে না। দুদকের আরেক নতুন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ 17 ডিসেম্বর যোগ দেবেন বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের জনসংখ্যার 11.9% অপুষ্টির শিকার। বৈশ্বিক ক্ষুধা সূচকে বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 থেকে এই তথ্য জানা গেছে। সকালে রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক ক্ষুধা সূচক 2024 প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে উঠে এসেছে দেশে 5 বছরের কম বয়সী শিশুদের 11% মৃত্যু ঝুঁকিতে এবং 23.6% শারীরিক ও মানসিক বৃদ্ধি বয়সের তুলনায় যথেষ্ট কম। জিরো হাঙ্গার চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্নস ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়েলথ হাঙ্গার হেলথ যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বাংলাদেশকে মাঝারি মাত্রার ক্ষুধা পীড়িত দেশের তালিকায় রাখা হয়েছে, যার GHI সূচক 19.4। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অপরিকল্পিত উন্নয়ন খাদ্য যোগানে সবচেয়ে বড় বাধা। খাদ্য উৎপাদনে জড়িত গ্রামীণ নারীদের যোগান বাড়াতে তাদের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। আমাদের অপরিকল্পিত উন্নয়ন আমার খাদ্য যোগানের সবচেয়ে বড় বাধা। আমি এখন রাস্তা বানিয়ে দিচ্ছি গাড়ি যাওয়ার জন্য, খুব ভালো, কিন্তু সেই রাস্তাটা আমার পানি আটকে দিচ্ছে, মাছ চাষ করতে পারছি না, জলাবদ্ধতা সৃষ্টি করছে। ফরিদপুরে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর গণপিটুনিতে নিহত হন অভিযুক্ত এক প্রতিবেশী। সন্ধ্যায় সদর উপজেলার চরনসিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শিশু তাহিয়া ইসলাম। সন্দেহ হলে বুধবার বিকালে প্রতিবেশী হায়দার মোল্লার ঘরে তল্লাশি চালায় পুলিশ ও স্থানীয়রা। ঘর থেকে উদ্ধার করা হয় তাহিয়ার বস্তাবন্দি মরদেহ। এ সময় উত্তেজিত এলাকাবাসী হায়দার মোল্লাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর তাহিয়ার মরদেহ বস্তাবন্দি করে লুকিয়ে রাখে হায়দার মোল্লা। ঘর সার্চ করার পরে
তার ওইখানে ঘরের ভিতরে একটা সাদা চটের বস্তার ভিতরে দেখছেন আপনারা, সেই চটের বস্তার ভিতরে ভিকটিম তাহিয়ার গলায় বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করছে। রাজধানীর কামরাঙ্গীর চরে ব্যবসায়ী মোহাম্মদ নূরে আলম হত্যার ঘটনায় কারখানায় কর্মচারী মিরাজ সহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নূরে আলম তার নিজের কারখানায় ঘুমিয়েছিলেন। এ সময় কর্মচারী মিরাজ বহিরাগতদের নিয়ে জুয়া খেললে নিষেধ করেন নূর আলম। এতে ক্ষিপ্ত হয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত এবং পরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো টুকরো করে কারখানাতেই পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান ঢেকে দেয়া হয়। পুলিশ তদন্তে নেমে মিরাজ, শিপন, রিফাতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত জাহিদকে খুঁজছে পুলিশ। কিছু লোক ওখানে বসবাসও করে, তো মাইগ্রেটেড লোকজন বেশি হওয়ার কারণে ওখানে কিছু অপরাধের বিশেষ কিছু স্বকীয়তা আছে। তো সেগুলোকে বিবেচনায় রেখে আমরা ওই এলাকায় এদের তো সবার সম্পর্কে খোঁজখবর নেওয়া, কারা আসা যাওয়া করে, কারা ওখানে বসবাস করে, কিংবা ধরেন নির্দিষ্ট কোনো প্রফেশন যা কাদের নেই, এগুলো নিয়ে আমরা একটা স্টাডি করছি ওখানে। জুলাই আন্দোলনে আহতদের ৭৫% বিষণ্ণতায় ভুগছেন। এর মধ্যে ২৭.৩% ক্ষেত্রে এই রোগের মাত্রা তীব্র। এছাড়া উদ্বেগ আর মানসিক চাপে আছে অর্ধেকের বেশি রোগী। বুধবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আহতদের দৃষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালায় জানানো হয় এসব তথ্য। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের চোখ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত, কেউ কেউ পুরোপুরি হারিয়েছেন দৃষ্টি। চোখে না দেখার যন্ত্রণার সঙ্গে যুক্ত হয়েছে বিষণ্ণতা। আহতদের বেশিরভাগই আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের স্মৃতি ভুলতে পারছেন না। আমি কি করব পরবর্তীতে, আমার লাইফটা কিভাবে কাটবে, আমার জীবনটা আমি কিভাবে গোছাবো। সবথেকে ভয় যে এটা পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা বা হচ্ছে কিনা। আহতদের উদ্বেগ উৎকণ্ঠা কিভাবে কমানো যায় তা জানাতেই কর্মশালার আয়োজন করে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, যেখানে বিষণ্ণতা দূর করার নানা পদ্ধতি রোগীদের বুঝিয়ে দেয়া হয়। একজন ডাক্তার করে নেই, আমি যতটুকু জানি স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নামতে যে দৃঢ়তা ছিল, মানসিক রোগ থেকে মুক্তির জন্য এমন কিছু প্রয়োজন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অনুধাবন করি, হ্যাঁ এটাই আমার অবস্থা, এটা আমি মেনে নিলাম, তখন ওখান থেকে আমাদের গ্রোথ হয়, ওখান থেকে আমরা শক্তি সঞ্চয় করে নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখি। 75% মতো রোগীর মাইল্ড থেকে সিভিয়ার পর্যায়ের ডিপ্রেশন রয়েছে, তারা মানসিক বিষণ্ণতায় ভুগছেন এবং প্রায় 1/4 1/4 রোগীর তীব্র মাত্রায় বিষণ্ণতা রয়েছে। কর্মশালায় উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যাপারে নিশ্চয়তা চান আহতরা। তাদের দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই প্রতিটা ক্ষেত্রে যিনি যে কাজের জন্য সঙ্গে যুক্ত ছিলেন, উনি এখন এই পরিবর্তিত অবস্থায় কোন ধরনের কাজ করতে চান সেই ইচ্ছা প্রকাশ করলে সেটার ক্ষেত্রে রাষ্ট্রীয় সহায়তা সব রকম থাকবে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা ৫৫ রোগীর উপর গবেষণা করে মানসিক স্বাস্থ্যের এ চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞরা। এক্সরেতে কিন্তু চোখের ভিতরে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন দেখার।